ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ইরানের প্রতিশোধের হামলায় ইসরায়েলে নিহত ৩, আহত শতাধিক। 18 দিন পর অচলাবস্থা কাটল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। পুরো দমে চালু চিকিৎসা সেবা, রোগী ও স্বজনদের স্বস্তি। ঈদের ছুটির শেষ দিনের রাজধানী অভিমুখে কর্মজীবী মানুষের ঢল। যমুনা সেতুর 2 প্রান্তে দীর্ঘ যানজট, রেলপথে স্বস্তি। এবং একযুগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্রা 38%। 3 গুণ ব্যয় বাড়লেও সাড়া নেই অর্থায়নকারী কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতে অগ্নিগর্ভ হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। আগের দিন ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ড প্রধান সহ 78 জনের মৃত্যুর প্রতিশোধ নিতে তেল আবিবে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালায় ইরান। এতে 3 জন নিহত ও শতাধিক ইসরায়েলি আহত হয়েছে। মার্কিন মদদে নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছেন অভিযোগ করে এর কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ বিষয়ে কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানব। ইরান ও ইসরায়েলের মাঝে উত্তেজনার পারদ বেড়েই চলেছে। হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুদেশ। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের কড়া জবাব দিয়েছে ইরান। ইসরায়েল জুড়ে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে দেশটি। এতে এখন পর্যন্ত 3 জন নিহত ও প্রায় 100 মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব সহ অন্যান্য শহরের বেশ কিছু ভবন। এদিকে তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আরও 2টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইরান জুড়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 78 জনের, আহত হয়েছে 3 শতাধিক। ইসরায়েল জানিয়েছে ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই দেশটিতে হামলা করা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে কোনো দয়া দেখানো হবে না। এছাড়া ইসরায়েলের হামলার জবাবে সংযম দেখাতে বলা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওদিকে ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর উভয় পক্ষকেই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে জানাবো অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কাটতে শুরু করেছে। দীর্ঘ 18 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম। সকাল থেকে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। হাসপাতালটির নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। পুলিশ জানায়, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছেন তারা। বহিরাগত কেউ যেন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সাধারণ রোগীর পাশাপাশি। তো এই বিষয়টি দেখার জন্যই আমরা এখানে বাহিরের নিরাপত্তাটি বাড়িয়েছি, কারণ এখানে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মানে অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। দর্শক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। শামীম, আপনি তো চক্ষু হাসপাতালে আছেন, হাসপাতালটির সার্বিক চিত্র এখন কি দেখছেন জানাবেন। দিন পরে কিন্তু আলো ফিরেছে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। এখানে কিন্তু 18 দিন পরে আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে সার্বিক চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে এবং আউটডোরের পাশাপাশি ইনডোর এবং ডাক্তার, নার্স, চিকিৎসক, বিশেষজ্ঞরা সবাই কিন্তু চিকিৎসা সেবা আজ থেকে দেয়া শুরু করেছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত যে রোগীরা আসেন তারা কিন্তু আজকে থেকে আসতে শুরু করেছেন এবং
রোগীদের সঙ্গে কথা বলেছি যে এই 18 দিন দীর্ঘ বন্ধ থাকার কারণে কিন্তু তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। একাধিকবার অনেক রোগী এসে কিন্তু চিকিৎসা সেবা পাননি এবং চিকিৎসা সেবা না পাওয়ার কারণে কিন্তু বিড়ম্বনা পোহাতে হয়েছে। তারা অন্য হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন এবং 18 দিন পরে যখন চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে তখন তারা কিন্তু অনেকটাই তাদের চাহিদা মতো যে সেবা কার্যক্রম সেটি তারা নিতে পারছেন এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের যে অচল অবস্থা সেটি ধীরে ধীরে কেটে উঠতে শুরু করেছে এবং হাসপাতালটির একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এখানকার দায়িত্বরত নার্স ডাক্তার সবাই কিন্তু আজকে থেকে তাদের যেই ডিউটি তারা সেই ডিউটি করছেন। এর আগে কিন্তু 28 মে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া সহ বিভিন্ন আন্দোলনে নামেন আহত জুলাই যে যারা ভর্তি ছিলেন তারা। এরপরে কিন্তু বিভিন্ন অনিয়ম এবং কর্মচারীদের একাংশের সঙ্গে সাধারণ রোগীদের হাতাহাতি ঘটনা ঘটে এবং ত্রিমুখী একটা সংঘর্ষ হয়। এরপরে কিন্তু হাসপাতালটির সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং হাসপাতালটির সেবা কার্যক্রম বন্ধ হওয়ার পরে হাসপাতালে যেসব রোগীরা ভর্তি ছিলেন তারাও কিন্তু হাসপাতালটিতে ছেড়ে যেতে বাধ্য হন। এরপরে দীর্ঘ 18 দিন সেবা কার্যক্রম বন্ধ থাকে এবং এই বন্ধ থাকার পরে কিন্তু যারা প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার রোগী যারা বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন তারা কিন্তু ব্যাপক বিড়ম্বনার মধ্যে পড়েন এবং তারা একাধিকবার এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসেও কিন্তু তারা চিকিৎসা নিতে পারেননি এবং সবশেষ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সেবা সংশ্লিষ্ট এবং হাসপাতাল পরিচালকের উদ্যোগে কিন্তু 4 জুন হাসপাতালটির জরুরি বিভাগ চালু করা হয়। এরপরে গত পরশু বৃহস্পতিবারে কিন্তু বহির্বিভাগ চালু করা হয় এবং আজ থেকে হাসপাতালের পুরোপুরি যে চিকিৎসা কার্যক্রম সেটি আজ থেকে চালু করা হয়েছে। একটু পরে পরিচালক একটু পরে চিকিৎসা সার্বিক কার্যক্রম নিয়ে তিনি গণমাধ্যমে কথা বলবেন এবং গণমাধ্যমে কথা বলার পরে আমরা চিকিৎসার সার্বিক বিষয় আপনাকে জানিয়ে রাখতে পারবো। এখন পর্যন্ত সবশেষ তথ্য হচ্ছে যে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাসপাতালকে ঘিরে কিন্তু নিয়োজিত রয়েছেন। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী এবং একাধিক পুলিশের সদস্য কিন্তু হাসপাতালের বাইরে অবস্থান করছেন এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা, যে কোনো ধরনের অপ্রীতি ঘটনা এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। একটু পরে হাসপাতালের পরিচালক গণমাধ্যমে ব্রিফিং করবেন এবং ব্রিফিং করার পরে আমরা হাসপাতালে সার্বিক চিকিৎসা কার্যক্রম এবং হাসপাতালটি পুরোপুরি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে সব বিষয়ে আপনাকে জানিয়ে রাখতে পারবো। তো রাজধানী চক্ষু বিজ্ঞান হাসপাতালে 18 দিন সেবা কার্যক্রম বন্ধ থাকার পরে আজ থেকে চালু হয়েছে। তো এই ছিল আমার কাছে আগারগাঁয়ের এই চক্ষু হাসপাতাল থেকে সবশেষ তথ্য। সোনিয়া, শামীম, আপনাকে ধন্যবাদ। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত মঙ্গলবার সকালে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। ঈদুল আজহার ছুটির শেষ দিনে আজ ভোর থেকে নানা পথে রাজধানীতে আসছেন নগরবাসী। ভোরে সদরঘাট টার্মিনালে আসে দক্ষিণাঞ্চল থেকে বেশ কয়েকটি লঞ্চ। প্রায় প্রতিটি লঞ্চই ছিল যাত্রীতে পরিপূর্ণ। এদিকে ট্রেনগুলো কমলাপুরে পৌঁছাচ্ছে সময় মতো। যাত্রীরা বলছেন সময় মতো ট্রেন ছাড়লেও অতিরিক্ত যাত্রী বহন করায় গাদাগাদি করে আসতে হয়েছে তাদের। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে যমুনা সেতুর 2 প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। সকাল থেকে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নকলা পর্যন্ত ও টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যানজট নিরসনে কাজ করছেন তারা। কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তী সরকারের 11 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।
মরণাস্ত্র বলতে হলে বুঝেছি বড় ধরনের অস্ত্র থাকবে, তার কাছে তো রাইফেল থাকবে। এখন তো মরণাস্ত্র বলতে কি আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, এটা দিয়ে তো মানুষ ফেলে ভালো। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে দিনাজপুর ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে ৩ জন এবং ২ জন হাসপাতালে মারা যান। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকে নাবিল পরিবহনের একটি বাস ধাক্কা বাসের যাত্রীরা হতাহত হন। পরে বাসটি আম বোঝাই একটি পিকআপ ভ্যানেও ধাক্কা দেয়। একযোগে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের অগ্রগতি মাত্রা ৩৮%। অথচ ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পটির খরচ দ্বিতীয় দফায় বাড়ানো হয় আরও ৩ গুণ। বাড়তি খরচ ও নকশা পরিবর্তন অনুমোদনের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে করা আবেদনে ১৯ মাসেও সাড়া পায়নি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্প হাতে নেয়ার আগে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের ৩ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। মেট্রোর মতো ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। ৮০০ কোটি টাকার এই প্রকল্পের কাজ থমকে গিয়েছিল ৮,০০০ কোটি টাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাছে। ঢাকা টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ রেল লাইন নির্মাণ প্রকল্প ২০১২ সালে অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এরপর দরপত্র প্রক্রিয়া শেষ করতে সময় লাগে আরও ৬ বছর। ২০১৯ সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩-এর জুনে, কিন্তু তাতে বাদ সাধে ভূমি অধিগ্রহণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে বেশিরভাগ সময় বড় লোকেরা চলাচল করে, বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই গরিব। আমরা তো বিলাসবহুলভাবে আমরা জীবনযাপন করতেও পারি না, ওইভাবে আমরা যাতায়াতও করতে পারি না। প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা, অনেক সুযোগ সুবিধা হবে। আমরা স্টুডেন্টরা খুব সহজে যাতায়াত করতে পারতাম। গাজীপুর থেকে মনে করেন যে কমলাপুর পর্যন্ত যে ট্রেনগুলো যাতায়াত করে, কোচিং যদি খুব সহজভাবে হয়ে যায় তাহলে মানুষের কষ্টটা একটু কমে যায়। ২০২৩-এ ৩ গুণ বাড়িয়ে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ৩,৩৪২ কোটি টাকা। কাজের মেয়াদ বাড়ে ২০২৭ সালের জুন পর্যন্ত। এতে বেড়েছে কাজের পরিধিও। বিদ্যমান লাইনগুলো আমাদের প্রজেক্টের আওতায় এটা 60 কেজি রেল দিয়ে আপগ্রেড করা হবে, যার জন্য আমাদের শুরুতে যখন স্কোপ ছিল 60 কেজির স্কোপ ছিল হলো ৭১ কিলোমিটার, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ কিলোমিটারের মতো। কাজের পরিমাণও দ্বিগুণ হয়ে গেছে। তবে বাড়তি খরচ ও নকশা পরিবর্তনের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যখন ড্রাফট কন্ট্রাক্টটা এক্সিম ব্যাংকের কনকারেন্সের জন্য পাঠালাম তাদের সম্মতির জন্য, তারপর থেকে এটা ১৯তম মাস চলছে, আমরা এখনও এক্সিম ব্যাংকের সম্মতি পাইনি। এই বিষয়টা নিয়ে বেশ কয়েকবার ইআরডি সহ তাদের যে এক্সিম ব্যাংক হেডকোয়ার্টার, তাদের যে এমইএ আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতের, এগুলি সহ গত ২ বছর ধরে বিভিন্ন সময়ে মতবিনিময় মিটিং হচ্ছে, বায়োলেটারাল মিটিং হচ্ছে, অনলাইনে মিটিং হচ্ছে, কিন্তু জিনিসটা এখনও নিষ্পত্তি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রকল্পে আমলাতান্ত্রিক জটিলতার মাশুল গুনতে হয় জনগণকে, যা মোটেও কাম্য নয়। আবার ঢিলেমির কারণে সার্বিক অর্থনীতিও ক্ষতির মুখে পড়ে। টঙ্গী পর্যন্ত এই শাটল সার্ভিসটা করলে যদি দেখা যায় যে মানুষ বেশি উপকৃত হবে, এলিভেটেড এক্সপ্রেসের ইউজটা কমে যাবে। দেশ আমাদের, অর্থ আমাদের, আমাদের প্রত্যেকটা অর্থের ভাগিদার কিন্তু আপনার এই সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে বিবেচনা করে চলতে হবে যে আমি কিভাবে সদ্ব্যবহার করতে পারি। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া এ ধরনের প্রকল্প হাতে নেওয়ার সমালোচনাও করেন তিনি। কে খুশি হইব, কে অখুশি হবে, ওইটা বিবেচনা করে জনগণের প্রকল্প করা উচিত না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। দেশের ৩৮ জেলার উপর বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। তবে আগামী ২৪ ঘন্টায় এসব অঞ্চলের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কমে আসবে গরমের তীব্রতা। দর্শক, এই বিষয়ে জানতে আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান।
সাইফ, আপনি তো চুয়াডাঙ্গায় আছেন, আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে হয়ে যাচ্ছেন তাপদাহ। আর এই তাপদাহের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ। আর সাধারণত যেটা হচ্ছে গরমের ভিতরে মানুষ বাইরে বের হলে কিন্তু অঞ্চলে নামছে, কাজ করার পরে কিন্তু তারা কিন্তু কাছের নিচে বিশ্রাম নিচ্ছে এবং তারা রাস্তার পাশ থেকে শরবত ঠান্ডা পানি খেয়ে তারা কিন্তু শান্তি আনার চেষ্টা করে শরীরের ভিতরে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ প্রচন্ড যে গরম, এই গরমে কিন্তু হাসপাস এক অবস্থা। আর প্রাণীগুলোকে দেখা যাচ্ছে যে পুকুরে গোসল করছে, রাস্তার পানিগুলো খাচ্ছে, প্রাণীগুলো হাঁপিয়ে হাঁপিয়ে চলাফেরা করছে। আর আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামীকালকে বা তার পরের দিন থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে তারা জানিয়েছে। আজ চুয়াডাঙ্গায় বেলা 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 35°C এবং বাতাসের আর্দ্রতা 65%। আর বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে কিন্তু ঘামের ঘামটা বেশি হয় এবং গরম গরম অনুভূতিটা বেশি হয়। আর তারা আমাদেরকে জানিয়েছেন যে অতি প্রয়োজন ছাড়া কখনোই প্রয়োজনে ঘর থেকে না বের হয়। আর বিশেষ করে বাচ্চাদেরকে ছায়াযুক্ত জায়গা ছাতি নিচে করে বাইরে দিতে হবে, বাচ্চাদেরকে বাইরে খেলাধুলার বিষয়ে সতর্ক করতে করা এবং বাইরের যে খাবারগুলো আছে ঠান্ডা পানি, আইসক্রিম, এই জাতীয় খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়ার থেকে বিরত থাকতে বলছে চিকিৎসকরা। এই ছিল চুয়াডাঙ্গা থেকে গরমের সর্বশেষ। সোনিয়া। সাইফ, আপনাকে ধন্যবাদ। তীব্র গরমে গোপালগঞ্জে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ সহ তরল খাবার খেতে বলছেন ডাক্তাররা। মাসুদ পারভেজের প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। গেল এক সপ্তাহ ধরে তীব্র গরমে গোপালগঞ্জের হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। অতিরিক্ত রোগীর ভিড়ে হাসপাতালের বেডে জায়গা না পেয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। ডায়রিয়া আক্রান্ত বেশি হচ্ছে এবং ফলোয়ারে থাকা লাগছে, সিটে লোক ধরতেছে না। শুরু থেকেই ডায়রিয়া রোগীর চাপটাও বেশি। অতিরিক্ত গরম, বাচ্চারা কিছু খাচ্ছে না, আর যা খাচ্ছে সেটাই বমি হচ্ছে। ডায়রিয়া হচ্ছে আমার বউকে ভর্তি করছে, এই জায়গায় এসে দেখি এগুলো সব চারিদিকে নোংরা তেলা ভরা, এই জায়গায় বাসায় খোলা যায়। তীব্র গরমে ডায়রিয়া থেকে বাঁচতে বেশি বেশি পানি ও তরল খাবার খাওয়া সহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের। জনসাধারণের প্রতি আমাদের পরামর্শ হলো যে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ যেন বাইরে না যায় এবং এই সংক্রান্ত কোনো সমস্যা হলে বেশি বেশি করে তরল এবং পানি খাওয়ার জন্য তাদের বলা হচ্ছে এবং অতিরিক্ত কোনো সমস্যা হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতাল এবং চিকিৎসার পরামর্শ নিতে বলা হচ্ছে। তাপমাত্রার এমন দাপটে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। বুশরাত জাহান, মোহনা সংবাদ। টানা ছুটিতে লাখো পর্যটকে মুখর কক্সবাজারের সমুদ্র সৈকত। সমুদ্রে লোনা জলে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে সব বয়সী মানুষ। পর্যটকের উপচে পড়া ভিড় জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। বুকিং হয়েছে হোটেল, মোটেল ও গেস্ট হাউসের শতভাগ রুম। এতে খুশি ব্যবসায়ীরা। আমানুল হক বাবুলের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিফ। টানা ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, দরিয়ানগর, ইনানি, পাটুয়ার টেক, রামুরাম মন্দির, মহেশখালী ও ডুলাহাজারা সাফারি পার্ক পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা সাগরের নীল জলরাশিতে গা ভাসাচ্ছেন। সেই সাথে বিস্তৃত বলিয়ারি সৈকতে ঘুরছেন যে যার মতো। ছুটি কাটাতে আসছি, অনেক ভালো লাগছে। এত সুন্দর সমুদ্র, আশেপাশে অনেক ঘুরছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, অনেক ভালো লাগছে। বন্ধুকে নিয়ে ঘোরাঘুরি করছি, সব খুব এনজয় করছি। এই 10 দিন টানা ছুটি পেয়ে কক্সবাজারে বেড়াতে এসেছি, খুবই ভালো লাগছে। সমুদ্রে গোসল করেছি, খুবই এনজয় করেছি, খুব আনন্দ করেছি। লবণাক্ত পানিতে অনেক এনজয় করছি এবং অনেকে এই সুন্দর উপভোগ করেছেন। আমাদের আগে ইনকাম করতে একটু কম, এখন আল্লাহর রহমতে 2-3 হাজার কামাইতে পারি দৈনিক। ঈদ উল আজহার লম্বা ছুটিতে প্রায় 3 লাখ পর্যটকের সমাগম ঘটেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদুল আজহার টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর রাঙামাটি জেলার সব পর্যটন কেন্দ্র। প্রকৃতির কোলে সময় কাটাতে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে আসছেন হাজারো পর্যটক। মোহা জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, শুভলং ঝর্ণা, কাপ্তাই, আসাম বস্তির সড়ক ও বাঘাইছড়ির সাজেক সহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে এখন হাজারো পর্যটকের ভিড়। ঈদের টানা 10 দিনের ছুটিতে 90% রিসোর্ট, কটেজ অগ্রিম বুকিং হয়েছে। পরিবার বন্ধু নিয়ে দলে দলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। কেউ ছবি তুলছেন, কেউ কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণের আনন্দ উপভোগ করছেন। এখানে আদিবাসী গ্রাম দেখলাম, ঝর্ণা দেখলাম, তারপর খুব মজা লাগছে। আমার সবসময় প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে, তো মিস করলাম না আর কি। আমরা একটা বোট নিলাম, বোট নিয়ে অনেক জায়গায় ঘুরলাম। প্রথমে হলো যে আমি রাজবন বিহারে গেলাম আমাদের, দেন পলওয়েল পার্ক, দেন ডিসির বাসভবন, এখন এখানে ঝুলন্ত সেতুতে এসেছি, এরপর হল যে আরণ্যক যাব। ফ্রেন্ডদের একসাথে আসি ঘোরার জন্য, এসে এখন ভালো লাগতেছে। আসলে খুবই ভালো লাগছে এখানে এসে, বোট জার্নিংটা খুবই ভালো লাগছে। পর্যটকদের এমন পদচারণায় খুশি হোটেল মোটেল মালিক সহ বোট চালকরাও। চালকরা অনেক খুশি, যেটা বিগত কয়েকদিনে যেটা ঝড়ের বৃষ্টিতে ভাড়া হয়নি আমাদের, সেটা আমরা পুষে নিতে পারতেছি। আশা রাখি আরো বুকিং এর সঙ্গে বেড়ে যাবে এবং অন্যান্য বছরের তুলনায় আমরা রেকর্ড সংখ্যক পর্যটক আসবে বলে আশা রাখি। প্রতিদিন প্রায় 3000 পর্যটক আসছে রাঙামাটিতে। সামনের দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়বে আশা সংশ্লিষ্টদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ইরানের প্রতিশোধের হামলায় ইসরায়েলে নিহত 3, আহত শতাধিক। আঠারো দিন পর অচলাবস্থা কাটল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। পুরোদমে চালু চিকিৎসা সেবা, রোগী ও স্বজনদের স্বস্তি। ঈদের ছুটির শেষ দিনের রাজধানী অভিমুখে কর্মজীবী মানুষের ঢল। যমুনা সেতুর 2 প্রান্তের দীর্ঘ যানজট, রেলপথে স্বস্তি। এবং একযোগে ঢাকা টঙ্গী 3য় ও 4র্থ রেল লাইন প্রকল্পের অগ্রগতি মাত্রা 38%। 3 গুণ ব্যয় বাড়লেও সাড়া নেই অর্থায়নকারী কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।